সবাইকে স্বাগত জানাচ্ছি সিসিএনএ বাংলা টিউটোরিয়াল গল্প মজায় নেটওয়ার্কিং। প্রথমেই বলে রাখি কেন আমি এটাকে গল্প মজায় নেটওয়ার্কিং নাম দিলাম। কারণ আমি বিশ্বাস করি যে কোনো কিছু করতে হলে সেটাতে মজা পেতে হবে, মজা না পেলে সেটাতে আসলে ভালো করা সম্ভব নয়। যেমন কোনো ক্রিকেটার যদি খেলায় মজা না পায় তাহলে তার পক্ষে হাই পারফর্মার বা ভালো খেলা সম্ভব নয়। তেমনি পড়ালেখায় যে কোনো বিষয়ে যদি আমরা ইন্টারেস্ট না পাই সেই বিষয়ে আমরা ভালো করতে পারি। এটা আপনি নিজেই সেন্স করে দেখবেন যে সাবজেক্টটা আপনার পড়তে ভালো লাগে রিলেটিভলি আপনি অন্য সব সাবজেক্টের থেকে সেই সাবজেক্টে আপনার জ্ঞানের পরিধিটা বেশি। তাই আসলে আমি চেয়েছি যে এগুলোকে মজায় মজায় আপনাদের সামনে উপস্থাপন করতে, যাতে আপনারা করে এটাতে একটা ইন্টারেস্ট ফিল করেন। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা ডেটা কমিউনিকেশন মোড নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব ফিজিক্যাল টপোলজি নিয়ে। তারপরে আমরা আলোচনা করব বাইনারি টু ডেসিমাল অ্যান্ড বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সন। তারপরে আমরা কেবলিং নিয়ে, নেটওয়ার্কিং কেবলিং নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব হালকা করে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বা ম্যাক অ্যাড্রেস নিয়ে। তো চলুন আমরা চলে যাই মূল আলোচনায়। প্রথমে আমরা আলোচনা করব ডেটা কমিউনিকেশন মোড নিয়ে। ডেটা কমিউনিকেশন মোড কয় ধরনের? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স, তিন ধরনের। সিমপ্লেক্সের ক্ষেত্রে কি হয়? সিমপ্লেক্সের ক্ষেত্রে কমিউনিকেশনটা হয় ওয়ান ওয়ে, মানে যে কোনো একদিকে। সেন্ড করতে পারবেন কিন্তু রিসিভ করতে পারবেন, সেন্ড করতে পারবেন কিন্তু আপনি রিসিভ করতে পারবেন না। যেমন টেলিভিশন বা রেডিও ব্রডকাস্ট। টেলিভিশন বা রেডিও ব্রডকাস্টের ক্ষেত্রে কি হয়ে থাকে? টেলিভিশন বা রেডিও সেন্টার থেকে একটা অনুষ্ঠান বা কোনো একটা কিছু সম্প্রচার করা হয়, সেটা আপনার টিভি বা রেডিও থেকে আপনি শোনেন। তার মানে স্টেশনগুলো হচ্ছে সেন্ডার আর আপনি হচ্ছেন রিসিভার। স্টেশনকে যদি আপনি কোনো কিছু ব্রডকাস্ট করতে চান স্টেশনের দিকে, সেটা কিন্তু আপনি পারছেন না, ঠিক আছে? বাট আপনার টিভি থেকে কোনো কিছু আপনি সম্প্রচার করতে পারছেন না, যেটা টেলিভিশন স্টেশনে দেখা সম্ভব। সো এখানে কমিউনিকেশনটা ওয়ান ওয়ে, সেন্ডার শুধুমাত্রই সেন্ড করছে আর রিসিভার শুধুমাত্রই রিসিভ করছে। আচ্ছা, এরপরে আমরা আসলাম হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে। হাফ ডুপ্লেক্সে কি করে? হাফ ডুপ্লেক্সে কমিউনিকেশনটা বোথ ওয়ে, টু ওয়ে, বাট নট অ্যাট এ টাইম, একসাথে হবে না। আমরা এখানে বলেই দিয়েছি বোথ ওয়ে, টু ওয়ে, বাট নট অ্যাট এ টাইম। এখানে কি হবে? সেন্ডার যখন সেন্ড করবে তখন সে শুধুমাত্র সেন্ডই করবে, তার সেন্ড করা শেষ হবে। এরপরে যদি তার কিছু রিসিভ করতে হয় তখন সে সেটা রিসিভ করবে। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার কোনো বন্ধুর কাছে আপনি একটা কোনো জিনিস পাঠাবেন এবং সেও আপনাকে একটা আরেকটা জিনিস তার কাছ থেকে পাঠাবে। এখন সে আপনাকে বললো যে দোস্ত এক কাজ কর, তুই তোর ড্রাইভারকে দিয়ে জিনিসটা পাঠাই দে, আমার কাছে যখন আমি পাবো, আমি পাওয়ার পর আমি রিসিভ করার পর আমার ড্রাইভারকে দিয়ে আমার জিনিসটা তোর কাছে পাঠাই দিব। তার মানে কি? সে বলছে যে তুই আগে পাঠাই দে, আমি রিসিভ করব, রিসিভ করার পর আমার ড্রাইভারকে পাঠাই দিব। আপনার ড্রাইভার এই দিক দিয়ে গেল গাড়ি নিয়ে, হ্যাঁ, এখানে এসে এই যে রিসিভারের বাসা মনে করেন। এরপরে সে যখন এটা রিসিভ করলো, সে রিসিভ করার পর তার ড্রাইভারকে এখন বললো এবার তুমি যাও। আপনার ড্রাইভার যাচ্ছে এই দিক দিয়া, আপনার বন্ধুর ড্রাইভার আসতেছে এই দিক দিয়া। সো কি হচ্ছে? সেন্ডার ডেটা সেন্ড করার পর রিসিভার যখন রিসিভ করে তারপরে সে একটা যখন ফিডব্যাক দেয়, তখন শুধুমাত্র কি করতে পারে? সেন্ডার আবার রিসিভ করতে পারে। ওকে, এটার একটা উদাহরণ আছে, যেমন কি অকিটকি। হ্যাঁ, অকিটকির ক্ষেত্রে কি হয় দেখেন, অকিটকির ক্ষেত্রে একসাথে দুইজন কথা বলতে পারে না। আপনারা সচরাচর শুনে থাকবেন অকিটকির ক্ষেত্রে যুদ্ধের সময় বলে থাকে তুমি কোথায় আছো, কন্ট্রোল 6, তুমি কোথায়, ওভার। তখন কন্ট্রোল 6 বলে কন্ট্রোল 6 থেকে বলছি আমি এখন আছি অমুক জায়গায়, ওভার। এই ওভার কথাটা কেন ইউজ করে? ওভার কথাটা ইউজ করে যে হ্যাঁ আমার কথা শেষ, এবার তুমি বলো। কারণ একসাথে দুজন বলতে পারে না। তো যাক, ভালোই চলছিল হাফ ডুপ্লেক্স। তো হাফ ডুপ্লেক্স যে ব্যক্তি আবিষ্কার করলো সে খুব সুখেই ছিল, তাকে সবাই অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে। হঠাৎ করে একদিন সে কি করলো, অফিসে যাওয়ার পথে বউ বললো যে বাজার করে নিয়ে আসো। সে বাজার করে নিয়ে আসলো। বাজার করে নিয়ে আসার পর সে বাজারের সবচেয়ে জঘন্য পচা মাছটা নিয়ে আসলো। তো রেখেই সে চলে গেল, তার বউ তখন আর খোলেনি। এরপর সে অফিসে যাওয়ার 1 ঘন্টা পর বউয়ের মানে অকিটকিতে কল আসলো। তো বউ প্রথমে বলছে, এটা তুমি কি মাছ নিয়ে আসলা, সব পচা, ওভার। সে বলছে
আমি তো দোকানদারকে বললাম যে সবচেয়ে ভালো মাছটাই দিতে, ও তো আমাকে ভালো মাছটাই দিল বললো, এখন আমি কি করতে পারি মানে মাছ যদি পচা হয়। তখন তার বউ আবার বলছে, এটা বলে সে বললো ওভার। তার বউ বলছে, তুমি নিজে মাছ চিনে কিনতে পারো না, অন্যকে কেন বলতে হবে? তুমি এতদিন কি করছো? তুমি ঘোড়ার ঘাসি কাটলা সারা জীবন, না? ওভার। তো এখন সে বলল, দেখো আমি তো তোমাকে আগেই বলছি যে আমি মাছ কিনতে পারি না। এই যে ঝগড়া লাস্টে তার বউ বলতেছে, যাও তোমার সাথে শান্তি মতো ঝগড়া করে মজা পাচ্ছি না, বারবার ওভার ওভার বলা লাগে, আজকে তুমি বাসায় আসো তারপর তোমাকে দেখাচ্ছি। এরপর সে সন্ধ্যায় ভয় ভয়ে বাসায় ঢুকলো। বাসায় ঢোকার পর তো তুমুল ঝগড়া। তার বউ শেষমেশ তাকে বলল যে তুমি এমন একটা জিনিস আবিষ্কার করবা, এই যে হাফ ডুপ্লেক্স আবিষ্কার করছো, কচু আবিষ্কার করছো, এই কচু টচু হবে না, তুমি এমন একটা জিনিস আবিষ্কার করবো যাতে আমি তোমার সাথে মজা মারে ঝগড়া করতে পারি। আমার সব বান্ধবীরা তার হাজবেন্ডদের সাথে ঝগড়া করে বাসায়, তুমি তো বাসায়ও থাকো না, আর তোমাকে অকিটকিতে তোমার সাথে ঝগড়াও করে মজা পাওয়া যায় না। তখন সে এরপর থেকেই শুরু করলো যে কি করা যায়। এরপর সে নিয়ে আসলো কি, ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সে কি হলো, একসাথে দুইজনই কথা বলতে পারছে। দেখেন হাফ ডুপ্লেক্সের সাথে যদি আমরা তুলনা করি, যে তুই তোর ড্রাইভার আমাকে জিনিসটা রিসিভ, তোর ড্রাইভার থেকে আমি জিনিসটা রিসিভ করার পর আমার ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। এখন জিনিসটা এরকমও হতে পারে যে দোস্ত তুই তোর ড্রাইভারকে দিয়ে পাঠাই দে, এখনই বল বেরোয় যেতে, আমি আমার ড্রাইভারকে জিনিসটা দিয়ে দিচ্ছি, এখনই বেরোয় যাক, তাহলে আমাদের হাতে দুজনেই দ্রুত জিনিসটা হাতে পৌঁছে যাবো। ব্যাপারটা এরকম। না হলে আপনি পাঠাই দিলেন, 2 ঘন্টা পর সে দেখা গেছে উত্তরায় পাঠালেন, 2 ঘন্টা পর উত্তরা গেল, আবার উত্তরা থেকে আপনার বাসায় আসতে আরো 2 ঘন্টা, 4 ঘন্টা পর আপনি আপনার জিনিসটা রিসিভ করছেন। কিন্তু এক্ষেত্রে কি হলো, দুইজনই কিন্তু 2 ঘন্টা পরেই রিসিভ করলেন, সময়ের ব্যবধানও কমে আসলো। এই ফুল ডুপ্লেক্স আবিষ্কার করার পর এরপর তার বউ সমানে তার সাথে এখন মজা মেরে ঝগড়া করতে পারতেছে, যেমন আমরাও করি। হ্যাঁ, তো এটা আসলে জাস্ট ফান করার জন্য বললাম, এটা অ্যাকচুয়াল কাহিনী না, এটা জাস্ট আপনাদেরকে জিনিসটা মনে রাখার জন্য যে ফুল ডুপ্লেক্সের কি হয়, কেন ফুল ডুপ্লেক্স আমরা আনলাম আর কি। হ্যাঁ, তো যাতে আমরা সবাই একসাথে সিমিলটেনিয়াসলি ডেটা সেন্ড রিসিভ করতে পারি। ওকে, তাহলে আমরা কি শিখলাম? ডেটা কমিউনিকেশন মোড 3 ধরনের, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। চলেন এখন নেক্সট টপিকসে আমরা যাই। এখন আসুন আমরা আলোচনা করব ফিজিক্যাল টপোলজি নিয়ে। ফিজিক্যাল টপোলজি কয় ধরনের ফিজিক্যাল টপোলজি আছে? আচ্ছা, ফিজিক্যাল টপোলজিটা কি জিনিস? ফিজিক্যাল টপোলজিটা অ্যাকচুয়ালি একটা স্ট্রাকচার, নেটওয়ার্কের স্ট্রাকচার, কোন স্ট্রাকচারে বা কোন অবকাঠামোতে বা কোন গঠনতন্ত্র ফলো করে আমরা একটা নেটওয়ার্কের ডিজাইন করব, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি টপোলজি। আমরা কোন কয় ধরনের টপোলজি আছে আমাদের? 4 ধরনের বলতে পারেন, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি। আসুন আমরা বাস দিয়ে শুরু করি। বাস টপোলজিতে কি দেখুন, এটা একটা বাস টপোলজির চিত্র। এটা একটা অ্যাকচুয়ালি বাস টপোলজিতে একটা কেবল থাকে, স্ট্রেইট একটা কেবল থাকে, এই কেবলের সাথে একাধিক পিসি কানেক্টেড থাকতে পারে। এই কেবলের একটা স্টার্ট পয়েন্ট থাকে, একটা এন্ড পয়েন্ট থাকে, মানে টার্মিনেশন থাকে। স্টার্ট এবং স্টার্ট থেকে শুরু করে এন্ড পয়েন্ট, এই দুটো থাকবে, থাকার ফলে কি হবে, কমিউনিকেশনটা সম্পূর্ণ হবে। এখন এটাকে আমরা কেন বাস টপোলজি বলছি চিন্তা করেন, এই যে একটা, এটা দেখতে অনেকটা বাসের মতো, মনে করেন এখানে ড্রাইভার, ঠিক আছে। এখন চিন্তা করেন যে বাসের সিট A1, A2, B1, B2, হ্যাঁ, মানে ধরেন যে বাসের সিটের মতো, তাহলে কি দেখতে অনেকটা বাসের মতো লাগছে না? এখানে হচ্ছে বাসের শেষ প্রান্ত, এখানে হচ্ছে বাসের এই যে গেট ওঠার, মনে করেন। তো এই যে সম্পূর্ণ একটা বাস, হ্যাঁ, এই জন্য দেখতে বাসের মতো, এই জন্য আমরা এটাকে বলতেছি বাস টপোলজি। এখন বাস টপোলজিতে কি হয়, ওই কেবলটা যদি কোনো কারণে কাটা পড়ে তাহলে কমিউনিকেশনটা বন্ধ হয়ে যায়। এখানে যদি কাটা পড়ে তাও কমিউনিকেশন বন্ধ, এখানেও যদি কাটা পড়ে তাও কমিউনিকেশন বন্ধ। কেন কমিউনিকেশন বন্ধ? যে সিনারিও একটা দেখেন, আমরা সবাই সিরিজ সার্কিট পড়েছিলাম। সিরিজ সার্কিটে কি থাকে দেখেন, এই যে একটা মনে করেন বাল্ব, এই যে মনে করেন একটা বাল্ব, এইখানে একটা বর্তনীটা সুইচ। বর্তনীটা যখন খোলা থাকে, মানে সুইচ যখন অফ করা থাকে, তখন কি হয়, আপনি যদি এখানে বিদ্যুতের সংযোগ দেন তাহলেও কি হবে, এখানে বাল্বগুলো জ্বলবে না। আপনি যদি এইটাকে লাগিয়ে দেন তখন কি হবে, পুরো বর্তনীটা ফুলফিল হবে। তখন কি হবে, আপনি বিদ্যুৎ দিলে এক প্রান্ত দিয়ে যাবে আর এক প্রান্ত দিয়ে বের হয়ে যাবে, মানে একটা সার্কিট পূর্ণ হবে, যার কারণে বিদ্যুৎগুলো জ্বলবে। কোনো কারণে যদি কেবল এখানে কাটা পড়ে, বিদ্যুৎ জ্বলবে না। কোনো কারণে যদি এখানে কাটা পড়ে,
বাল্বগুলো আর জ্বলবে না কোনো কারণে যদি এখানে তদ্রূপ বাস টপোলজিতে এরকম কোথাও যদি কাটা পড়ে কেবল তাহলে আর কি হয় না, কমিউনিকেশনটা পুরোটা ব্যাহত হয়ে যায়। ওকে, এরপর আসেন রিং টপোলজি। রিং টপোলজিতে কি হয়, একটা সার্কেলের মতো থাকে, এই সার্কেলের প্রান্তে প্রান্তে কম্পিউটারগুলো কানেক্টেড থাকে। এখানে বলা হয়ে থাকে যে একটা পিসির এক প্রান্ত আর একটা পিসির আরেক প্রান্তের সাথে এভাবে করে কানেক্টেড থাকে। এখানে একটা, এটাকে আমরা টোকেন রিংও বলে থাকি, কারণ এখানে একটা টোকেন সবসময় ঘুরতে থাকে। টোকেনটা যে ডেটা পাঠাবে সেই টোকেনটাকে মডিফাই করে করলে সেটা টোকেনটা আবারও ঘুরতে থাকবে, যার দরকার সে নিয়ে নেবে। হ্যাঁ, বাকি সবার কাছেই নক করবে সেটা আলাদা কথা। এখানেও দেখেন রিংটা যদি কাটা পড়ে তাহলে আমাদের কমিউনিকেশন ব্যাহত হয়ে যাচ্ছে। তো এই যে কমিউনিকেশন বারবার ব্যাহত হয়ে যাচ্ছে কেবল কাটা পড়ার কারণে, আমরা এটা থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়ে আসলাম কি, স্টার টপোলজি। মনে রাখবেন এটাই আমরা অ্যাকচুয়ালি কারেন্টলি ইউজ করি। এখানে কি হয়, একটা সেন্ট্রাল একটা ডিভাইস ইউজ করা হয়। দেখেন এখানে এটা একটা পাওয়ার, এটা কোনো কেবল না। আগে কি ছিল, একটা কেবলের সাথে সবাই কানেক্টেড ছিল, এখন একটা ডিভাইসের সাথে সবাই কানেক্টেড। দেখেন এখন এই কমিউনিকেশন সিনারিওতে কি হয়, এই কেবলটা যদি কাটাও পড়ে বাকি কম্পিউটারগুলো একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে। এটা কাটা পড়লেও বাকিরা কমিউনিকেট করতে পারে, এটা কাটা পড়লে বাকিরা কমিউনিকেট করতে পারে, এটা কাটা পড়লে বাকিরা। সো এখানে কি হচ্ছে দেখেন, আমার টলারেন্স, ফল্ট টলারেন্স বা আমার নেটওয়ার্ক ডাউন হওয়ার পসিবিলিটি অনেক কমে গেছে। পিসি গুলো আলাদা আলাদাভাবে এফেক্টেড হচ্ছে, কেবল কাটার সাথে এই কমিউনিকেশন সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে না। কিন্তু এখানে তারপরেও একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে সেন্ট্রাল ডিভাইসটা যদি কোনো কারণে ডাউন হয়ে যায় তাহলে কিন্তু ঠিকই আপনার কমিউনিকেশন ব্যাহত হবে। সো আমরা এখন কি দেখলাম, বাস টপোলজি দেখলাম, রিং টপোলজি দেখলাম, স্টার টপোলজি দেখলাম। এখন আরেকটা টপোলজি আছে কি, মেশ টপোলজি। মেশ টপোলজি আসলে কি, মেশ শব্দের অর্থ কি, মেশ শব্দের অর্থ আসলে এক জাল, মানে কি এটা জালের মতো বিছানো থাকবে, একজন আরেকজনের সাথে পেঁচাপেচি করে কানেক্টেড থাকবে। এটা হয় কি মেশ কানেকশন। এরকম দেখেন 4টা ডিভাইস মনে করেন আমি কানেক্ট করলাম। মেশ এটা আবার টপোলজি আছে দুই ধরনের, একটা হচ্ছে পার্শিয়াল মেশ, আরেকটা আছে কি আপনার ফুল মেশ হচ্ছে কি প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে। ফুল মেশ আমরা প্রথম দেখাই। ফুল মেশটা হচ্ছে এরকম, দেখেন এর দৃষ্টিকোণ থেকে কয়টা ডিভাইস আছে, বাকি কমিউনিকেশনের মতো 3টা, সে 3টার সাথে কানেক্টেড থাকবে। তার মানে তার দৃষ্টিকোণ থেকে সে সবার সাথে কানেক্টেড, ফুললি সবার সাথে কানেক্টেড। এবার বি এর দৃষ্টিকোণ থেকে বি ডি এর সাথে কানেক্টেড, সি এর সাথে কানেক্টেড, তার মানে বি এর দৃষ্টিকোণ থেকেও এখন এটা ফুললি কানেক্টেড। ডি এর দৃষ্টিকোণ থেকে এরা প্রত্যেকে দেখেন, এর দৃষ্টিকোণ থেকে বাকি 3টার সাথে সি, বাকি 3টার সাথে ডি, বাকি 3টার সাথে বি, বাকি 3টার সাথে, এটাকে আমরা কি বলতেছি, ফুল মেশ। ফুল মেশ হচ্ছে সবচেয়ে ভালো কমিউনিকেশনের জন্য। কারণ এখানে দেখেন মনে করেন সি থেকে ডিতে আসতে চায়, এটা সে আসতে চায়, কোনো কারণে এই কেবলটা যদি কাটা পড়ে সে এখন এই দিক হয়ে এই দিক দিয়ে আসতে পারে, রাইট। কোনো কারণে যদি কি বলে এই কেবলটা কাটা পড়ে তাহলে কি সে এই দিক হয়ে আসতে পারে। আচ্ছা, কোনো কারণে যদি কি বলে, যদি এই কেবলটা কাটা পড়ে তাহলে সে এই দিক হয়ে আসতে পারে। তাহলে দেখা যাচ্ছে আমাদের একটা এই যে ডি এর সাথে কমিউনিকেশনের নষ্ট হচ্ছে না, আমাদের এই অলরেডি একটা দুইটা তিনটা কেবল কাটা যাওয়ার পরও আমাদের কমিউনিকেশন নষ্ট হচ্ছে না। তো ফুল মেশ হচ্ছে সবচেয়ে ভালো রিডান্ডেন্সির জন্য। রিডান্ডেন্সি বলতে কিনা আমার কমিউনিকেশন রিডান্ডেন্ট আছে, মানে একটা ডাউন হয়ে গেলে আরেকটা দিয়ে আমি চালাতে পারবো এই ব্যাপারটা। কিন্তু আমরা সচরাচর ফুল মেশ ইউজ করি না। কেন ইউজ করি না? বিকজ অফ কস্ট মিনিমাইজেশনের জন্য। কেন কস্ট মিনিমাইজেশন? আমরা তো চিত্রে দেখতেছি এটা খুব কাছাকাছি, কিন্তু এটা হতে পারে যে এটা 500 মিটার দূরে থাকতে পারে প্রত্যেকে, রাইট। ধরে নিলাম আমার 500 মিটার দূরে, তাহলে কি হচ্ছে আমার 500 মিটারের আমি যদি ফুল মেশ দিই আরো 2টা কেবল লাগছে 500 মিটার, মানে আরো 1000 মিটার কেবলের টাকা আমার দেওয়া লাগছে। কিন্তু আমি যদি এটাকে হাফ মেশ করি, মানে দেখেন ফুল মেশ ছাড়া যাই থাকবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পার্শিয়াল মেশ, মানে আমি আরেকটু রিডান্ডেন্সি বাড়ানোর জন্য আমি আরেকটা কেবল লাগালাম, তাহলে কি আমার তাও 500 মিটারের খরচ বেঁচে যাচ্ছে। তো আমরা মূলত কি ইউজ করি, পার্শিয়াল মেশ টপোলজি মূলত ইউজ করে থাকি। আশা করছি আপনারা টপোলজি গুলো বুঝে নিয়েছেন। এখন চলুন আমরা নেক্সট টপিকে চলে যাই।
চলুন এখন আমরা দেখব বাইনারি টু ডেসিমেল এবং বাইনারি টু হেক্সাডেসিমেল কনভার্সন। প্রথমে আসি বাইনারি টু ডেসিমেল কনভার্সন। বাইনারি এবং ডেসিমেল এই দুটো নাম্বারকে আমরা কি বলে থাকি? বাইনারিকে বলে থাকি বেস 2। দ্যাট মিন্স কি, তার বেস 2 সর্বোচ্চ দুটো নাম্বার থাকবে। সেই দুটো নাম্বার কি হতে পারে? যদি 0 থেকে কাউন্ট করি 0 এবং 1। সো বাইনারিতে 0 এবং 1 ছাড়া আর কিছুই নেই। এরপরে আসি ডেসিমেল। ডেসিমেলকে আমরা কি বলে থাকি? বেস 10 নাম্বার। সো এখানে কয়টা নাম্বার টোটাল থাকবে? 10টি নাম্বার। 0 থেকে হিসাব করলে 0 to 9। ওকে, সো আমরা কি দেখছি তাহলে? ডেসিমেল হচ্ছে সর্বোচ্চ 10টি নাম্বার থাকবে, 0 থেকে 9। ওকে, এবার আমরা দেখি একটি বাইনারি। বাইনারি নাম্বার আমরা কি বলছি? 0 থেকে 1, মানে 0 থেকে 1 মানে 0 1 এর কম্বিনেশন। বাইনারি আমরা সহজে বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে পারি সেটার একটা সহজ মেকানিজম এখানে আমরা দেখব। বাইনারি নাম্বারগুলোকে আমরা যদি বিট বিট আকারে চিন্তা করি, আমরা তো বাইনারিকে প্রত্যেকটা নাম্বার ডিজিটকে একটা বিট বলি অ্যাকচুয়ালি। তো বিট আকারে যদি চিন্তা করি, মনে করেন একটা 8 ডিজিটের যদি নাম্বার হয়, 8 ডিজিট বা 8 বিট, তাহলে বিভিন্ন বিট পজিশনের একটা ভ্যালু থাকে। যদি ওই পজিশনে 1 হয়, ভ্যালুটা যদি 0-র পরিবর্তে 1 হয়, আমরা জানি কি 0-র কোনো ভ্যালু নেই, রাইট? যদি 1 হয় তার মানে ওই পজিশনে একটা ভ্যালু আছে। যদি 1 হয়, আমাদের 8 বিটটাকে আমরা একটা সিকোয়েন্সিয়ালি সাজাই। ডান থেকে যদি শুরু করি তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 এভাবে যেতে পারি। তো বাম দিকের বিটটাকে আমরা বলে থাকি এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর একেবারে ডান সাইডেরটাকে আমরা বলে থাকি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। কেন আমরা এটা বলে থাকি? দেখুন, যদি আমরা নর্মাল একটা নাম্বার লিখি 001, এটার যদি এই যে একেবারে ডানের যে বিটটা আছে এটা যদি আমরা চেঞ্জ করে 9 করে দিই, সর্বোচ্চ করে দিই, তাহলেও কি হবে? এমন কি কোনো চেঞ্জ আসছে? জাস্ট 1 টাকা থেকে 9 টাকা হয়েছে ব্যাপারটা। কিন্তু যদি আমরা এই 001 এর এইটাকে প্রথম যে ডিজিটটা আছে বামের, সর্ববামের, সেটাকে যদি আমরা 9 করে দিই, বাকিগুলোকে যদি 0 করে দিই, দেখেন কতটা চেঞ্জ হয়েছে। কোথায় 1 টাকা, কোথায় 900 টাকা। মানে এই জন্য আমরা বলতেছি মোস্ট সিগনিফিক্যান্ট। এটা চেঞ্জ করলে যে সিগনিফিক্যান্ট যে ভ্যালুটা আসে সেটা অ্যাকচুয়ালি অনেক পার্থক্য তৈরি করে দিতে পারে। ওকে, যাক, আমরা এটা বুঝলাম। এখন বিট ভ্যালুগুলো আমরা সহজে ক্যালকুলেট করার জন্য একটা ওয়ে করি। আমরা যদি ডান দিক থেকে চিন্তা করি, তাহলে চিন্তা করেন একেবারে ডান দিকের ফার্স্ট বিটটার ভ্যালু হবে 1, সেকেন্ড বিটটা হবে তার দ্বিগুণ, তাহলে কত হবে? 2, 1 into 2। থার্ড বিটটা হবে 2 into 2, 4। ফোর্থ বিটটা হবে 4 into 2, 8। তারপরে ফিফথ বিটটা হবে 8 into 2, 16। সিক্সথ বিটটা হবে 16 into 2, 32। তারপরে সেভেন্থ বিটটা হবে 32 into 2, 64। এইট বিটটা হবে 64 into 2, দ্যাট মিন্স 128। তাহলে কি দেখতে পাচ্ছি? যে প্রত্যেকটা থেকে পরের ঘরে যখন আমরা বাম দিকে যাচ্ছি দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখন যদি আমি ডান দিক থেকে, না আমার ইচ্ছা হলো আমি বাম দিক থেকে না ডান দিক থেকে, তাহলে হচ্ছে 8 বিট থেকে আমরা 128 সেট করি, তাহলে দেখেন এখান থেকে এখানে অর্ধেক, এখান থেকে এখানে অর্ধেক, এখান থেকে এখানে অর্ধেক, এখান থেকে এখানে অর্ধেক, এভাবে। তো সবচেয়ে স্মার্ট ওয়ে হচ্ছে আমার মনে হয় যে ডান থেকে যাওয়া। কারণ আমার এখানে কি 7 বিট থাকবে না 10 বিট থাকবে না 12 বিট থাকবে সেটা আমার আসলে প্রথমে আমি বুঝে উঠতে পারবো না। আর 12 বিট যদি হয় সেটার ভ্যালুটা আপনার হঠাৎ করে ক্যালকুলেশন করে বের করাটা একটু টাফ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ডান দিক থেকে গুণ করতে করতে যান তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে। এখন আসুন আমরা এই ওয়েটা ফলো করে দেখেন কত এফিশিয়েন্টলি একটা নাম্বারকে, একটা বাইনারি নাম্বারকে আমরা কি করতে পারি? ডেসিমেলে কনভার্ট করতে পারি। দেখুন একটা নাম্বার লিখেছি কি আমি 1001, 0011। আচ্ছা, প্রথমে বলে রাখি কেন 1 ভ্যালুটার জায়গায় 128 আর 0 ভ্যালুটার জায়গায় 0। এটার অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা হয় এরকম, যে পজিশনে 1 থাকবে সেই পজিশনের বিট ভ্যালুটা আমার এখানে, এটা কয় নম্বর? 8 নম্বর পজিশন। 8 নম্বর পজিশনের ভ্যালু কত? 128। সাথে এই পজিশনের নাম্বার কত আছে? 1। তাহলে 1 into 128, রাইট? তার মানে এটা ইকুয়াল টু দাঁড়ায় কি? 128। ওকে, ভালো কথা। তারপরে এটা হচ্ছে 7 নম্বর বিট। 7 নম্বর বিটের পজিশন ভ্যালু কত? 64। তাহলে 0 into 64
তাহলে ভ্যালু অ্যাকচুয়াল ভ্যালু কত দ্বারা মাল্টিপ্লাই করলে 0, আমরা সেটাই বুঝাইছি। তাহলে যে পজিশনে 1 থাকবে সেই পজিশনে শুধুমাত্র আমরা বিট ভ্যালুগুলো বসাই দিলেই হবে। তাও ঠিক আছে, এখন বসাই। 1 এর জায়গায় 128 বসালাম, 0 0। তারপর এই 1 এর জায়গায় 4 নম্বর পজিশনে কত আছে, 16 বসালাম। এরপরে পঞ্চম 0, ষষ্ঠ 0, সপ্তম পজিশনে কি আছে 1 2 3 4 5 6 7, সাথে 2 বসালাম। এরপরে একেবারে লাস্ট বিটটা কত, 1 বসালাম। এখন আমরা যোগ করি 128 যোগ 16 যোগ 2 যোগ 1, 147। দেখেন এক্স্যাক্টলি আমরা গুগলে যদি এটা কনভার্ট করি, গুগলে যদি আমি সার্চ দিয়ে কনভার্টার বের করি বাইনারি টু ডেসিমাল, দেখেন এক্স্যাক্টলি আমাদের 147 ভ্যালুটা চলে এসেছে। দেখেন কত ইজিলি আমরা তাহলে ক্যালকুলেশনটা করতে পারছি। ওকে, আপনারা এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, নিজের মনের মতো করে নাম্বারিং করে কি বলে নাম্বারিংটা সাজিয়ে আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া যেতে পারে, মনে করেন এই নাম্বারটা আপনারা কনভার্ট করবেন 1 0 1 1 0 1 0 1 2 3 4 5 6 7 0। এই নাম্বারটা আপনারা কনভার্ট করেন, মনে মনে আপনারা খাতা কলমে করতে থাকেন। আমরা এখনই উত্তরটা নিয়ে আসব। যখন ক্যালকুলেট করবেন তখন ভিডিওটা পজ করে দিবেন, পজ করে দিয়ে তারপরে আমার উত্তরটার সাথে মিলিয়ে নেবেন আপনার উত্তরটা। ক্যালকুলেট করি আমরা নাম্বারটা কি দিয়েছিলাম 1 0 1 1 0 1 0 0। দেখেন 1 এর ভ্যালু কত, একেবারে মোস্ট সিগনিফিকেন্ট বিট 8 নম্বর 128 দিলাম 128। তারপরে এটা তো 0, তারপরে এটা হচ্ছে আমাদের কি বলে 5 নম্বর বিটটা হচ্ছে 32 দিলাম 32। এরপরে হচ্ছে 4 নম্বর বিটটা আমরা কত 16 দিলাম 16। এরপরে 6 নম্বর বিটটা কত, 6 নম্বর বিটটা হচ্ছে 4 দিলাম 4, বাকি তো 0 0। তাহলে টোটাল যোগ করলে কত হয় 180। আশা করি আপনাদের সবার উত্তর ঠিক হয়েছে। ওকে, এখন আমরা চলে যাব নেক্সট কনভার্সন মেথড, বাইনারি টু হেক্সাডেসিমাল। আসুন আমরা কি দেখব, এখন আমরা দেখব বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সন। আচ্ছা, হেক্সাডেসিমালের ক্ষেত্রে বেস কত 16, তার মানে নাম্বার থাকবে 0 থেকে 15। এখন 0 থেকে 15 আমরা নরমালি যদি কোনো নাম্বার লিখি কিভাবে লিখি, এরকম মনে করেন 1 থেকে শুরু করে আমরা ডট 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 9, এরপরে যদি আর যেতে চাই তাহলে আবার আমাদের কি করতে হয়, এভাবে করে লিখতে হয়, একটা আবার আগের অবস্থানে চলে আসতে হয়, সাথে একটা এই জিরোটাকে যোগ করে দিতে হয়, এভাবে করে আবার আগাতে 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 এরপরে আবার পরের ভ্যালুটা নিতে হয়, তারপরে আবার সেই জিরোটাকে আমাদের যোগ করে দিতে, এভাবে করে করে আগাতে হয়। তো আমরা কোনো নাম্বার যদি লিখি এভাবে কিন্তু লিখি না, 9 তারপরে 10 এরকম কিন্তু লিখি না, ঠিক আছে। এখন আমাদের একটা নাম্বার যদি এরকম থাকে যে 510, এটা যদি ডেসিমেল হয়, এটা যদি আমাদের হেক্সের ক্ষেত্রে হয় তখন আমরা এর 510টাকে এইভাবে লিখবো না, তখন আমরা লিখবো এটাকে যে A5A। এটা কিসের সুবিধার জন্য, যে এটা তো অ্যাকচুয়ালি একটা ভ্যালু মিন করে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে, সেই একটা ভ্যালু মিন করার জন্য আমরা এটাকে এইভাবে A হিসেবে প্রকাশ করতেছি। যেমন দেখেন প্রত্যেকটা কি একটা ভ্যালু করে, যখন একটা ভ্যালু ইনক্রিজ হয়ে 10 একটা ভ্যালু হয়ে গেছে তখন আমরা টোটালি একটা ভাবে লিখতেছি, তাই না। তো এইটাকে এই 10 বা 11 বা 12 এই জিনিসগুলোকে আমরা কি করতেছি, সিঙ্গেল হিসেবে লিখতেছি। ওকে, ভালো কথা। আর একটা জিনিস মনে রাখবেন, আমরা এতক্ষণ হিসাব করেছিলাম কিন্তু বাইট আকারে, মানে 8 বিট। এখানে দেখেন টোটাল 8 বিট আকারে আমরা হিসাব করেছিলাম একটু আগে, কিসের ক্ষেত্রে, বাইনারি থেকে যখন ডেসিমেলে কনভার্ট করতে যাচ্ছিলাম। এখন আমরা হিসাব করব নিবল আকারে। নিবল হচ্ছে আসলে 4 বিটের সমন্বয়, ঠিক আছে। এখন ধরুন আমাদেরকে একটি কি দেওয়া হয়েছে, বাইনারি নাম্বার দেওয়া হয়েছে, আমরা সেই বাইনারি নাম্বারটাকে কি করব, হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করব। তো আসুন দেখি আমরা কিভাবে সেটাকে কনভার্ট করব। দেখুন এখানে আমরা একটি বাইনারি নাম্বার নিয়েছি, এই বাইনারি নাম্বারটাকে আমরা কি করব,
কনভার্ট করে আমরা হেক্সাডেসিমাল বানাবো। এটাই তো আমাদের উদ্দেশ্য। আমরা বলতেছি কি বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন। আচ্ছা, ভালো কথা, আমরা এখানে একটি বাইনারি নাম্বার পেয়েছি। এখন হেক্সাডেসিমাল কনভার্ট করার টেকনিকটা কি? আমি প্রথমে বলেছি যে আমাদের কি নিবল আকারে আঁকাতে হবে, মানে চারটা চারটা করে আমরা ডান থেকে বাম দিকে যাব, চারটা চারটা করে নিয়ে আগাতে থাকি। চারটা আমাদের হয়ে গেছে। এই দিক থেকে এখন চারটা নেই। ওকে, এই চারটা এই আমি মার্ক করে দিচ্ছি চারটা। দেখেন লাস্টে এখানে একটা সিঙ্গেল পড়ে গেছে। এখন ওকে পূর্ণ করার জন্য দেখেন আমরা যদি 0 যোগ করি, তাহলে 0 যোগ করলে কি আমাদের কোনো সমস্যা আছে? ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না। 1 এর যে ভ্যালুটা থাকতেছে সেটা যেটা থাকতেছে সেটাই। যেমন আমরা নরমালি 1 টাকার আগে যদি 5টা 10টা 20টা যতগুলো শূন্যই দেই না কেন, এটার কোনো ভ্যালু আছে? ভ্যালু নেই। সো এখানেও ঠিক সেম জিনিস। দেখেন আমরা কি করলাম, 3টা 0 এডিশনাল নিলাম। এখন দেখেন, এখন আমরা এটাকে নিবল আকারে কনভার্ট করব। 00001 এটার বাইনারিটা যদি আমি কনভার্ট করি হেক্সাডেসিমালে, তাহলে এটার ভ্যালু দাঁড়ায় 1। 1000 এটার ভ্যালু দাঁড়ায় 8। 0101 এটার ভ্যালু দাঁড়ায় 5। ফাইনালি আমরা তাহলে কি পেয়ে যাচ্ছি, যে হেক্সাডেসিমাল ভ্যালুটা কি 185। আচ্ছা, এই 0 ক্রস আমরা অনেক সময় দেখে থাকবো অনেক এরর কোডে এরকম লেখা থাকে 0 ক্রস সামথিং। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে নাম্বারটা আপনাকে দেওয়া হয়েছে বা যে নাম্বারটা এখানে শো করা হচ্ছে সেটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল ভ্যালু। ওকে, এই যে আপনি এখন কোশ্চেন করতে পারেন যে 10000 এর মান 8, 101 এর মান 5, এটা আমরা কোত্থেকে পাচ্ছি? আচ্ছা দেখুন, এটা আমরা কোত্থেকে পাচ্ছি আসলে। দেখুন এখানে একটা চার্ট আছে, হেক্স টু বাইনারি টু ডেসিমাল চার্ট। দেখেন একটা হেক্সাডেসিমাল ভ্যালু যদি কি হয় 0 হয়, তাহলে বাইনারিতে তার মানটা কত হবে? বাইনারিতে তার মানটা হচ্ছে 00। 1 হলে 01, 2 হলে 10, 3 হলে 011, 4 হলে, এই চারটা আসলে আমাদের সবারই কম বেশি মুখস্থ রাখি আমরা যে কোনো কম্পিউটার সায়েন্সের যে কোনো এক্সামে। এটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে যেটা আপনি আগে রাফে একটা জায়গায় এই চারটা তৈরি করে নেবেন, পরবর্তীতে যাতে আপনার বারবার তৈরি করতে না হয়। এখন আমরা দেখেন যে এটা মুখস্থ না করে আমরা কিভাবে তৈরি করতে পারি। 0, আমরা এখানে চারটা বিট নিয়ে কাজ করব, বলেছি আগেই হেক্সাডেসিমাল 0 0 0 মানে সব 0। এখন যখন আমি 1 করব, আমি একটা এডিশন করব, মানে আগের নাম্বারটার সাথে আমি 1 যোগ করে দেব। এই যে এডিশনটা, এটা কিন্তু বাইনারি এডিশন। তো বাইনারি এডিশনে আমরা কি জানি, 0 আর 1 যোগ করলে কত হয়? 1। এখন আমি এই পরের ভ্যালুতে যাই 2। এখন আমাকে কি করতে হবে, এখন আবার আগের 1 এর সাথে আমার আগের যে ভ্যালুটা ছিল সেটার সাথে একটা 1 যোগ করতে হবে। বাইনারি এডিশনে কি হয়, 1 প্লাস 1 যদি আমরা যোগ করি আমরা কি পাই আসলে? 10। কেন 10? দেখেন নরমালি যদি আমরা 9 এর সাথে যদি অন্য কোনো ভ্যালু, মনে করেন 9 আরেকটা 9 ডেসিমাল সর্বোচ্চ ভ্যালু যোগ করি, তাহলে আমরা কি পাই? 18 পাই। এই যে একটা, এটা ক্যারি করে আসে, ঠিক আছে? কারণ দুইটা ভ্যালু দেখেন, এখন আমাদের 9 এর বাইরে তো আর আমরা কিছু লিখতে পারবো না। 9 এর বাইরে যাইতে গেলে একটা ডিজিট বেড়ে যাবে। সেই ডিজিটটা কোথায় চলে আসলো? এই ডিজিটটা এখানে চলে আসলো 1। তাহলে আমাদের এডিশন কি দাঁড়াচ্ছে? 1000। এখন আবার 3 তে যান, 3 তে কি হবে? আবার এটার সাথে 1 যোগ করেন, এটার সাথে 1 যোগ করলে কি? 01110 এখন 4 এ আসেন, 4 এ আসলে কি হবে? আবার এটার সাথে 1 যোগ করেন, কি বাইনারি এডিশন, আমি বারবার বলছি 1 যোগ করলে এখানে 10 যে 1টা এটা ক্যারি হবে, এটা ক্যারি হয়ে এখানে এটার সাথে যোগ হবে, এটার সাথে যোগ হবে 1টা, তাহলে এটার সাথে যোগ হলে আবার 1 যোগ হয়ে কত হচ্ছে? 10। এখানে যে 1টা ক্যারি সেটা এটার সাথে এসে যোগ হবে এই 0টার সাথে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1, এখানে হয়ে যাচ্ছে 0। এভাবে করে আমরা একের পর এক এরকম যোগ করে করে আগাতে পারি। ফাইনালি আমরা ভ্যালুটা পাবো এখানে, এটা এত। তো এখানে দেখেন আমরা কি পেয়েছি, 10000 এর ভ্যালু দেখেন, 10000 এর ভ্যালু কত?
10008 আমরা সেই 8টাই এখানে বসিয়েছি। তারপরে দেখেন 0101 আচ্ছা 0101 কোথায় আছে দেখেন, এই যে 0101 এটার ভ্যালু কত, এটার ভ্যালু 5, আমরা সেটাই এখানে বসিয়েছি 5। আর 0001 এটার ভ্যালু কত 1। তাহলে দেখেছেন কত ইজিলি আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করতে পারি। এখন আসুন একটি আপনাদেরকে হোম টাস্ক দেই, আপনারা এটা করেন। আপনারা করার সময় আগে ভিডিওটি পজ করবেন, পজ করে তারপরে ক্যালকুলেশনটা করবেন, তারপরে আমার সাথে মেলাবেন। ওকে, আসুন তাহলে এই নাম্বারটাকে আপনারা কনভার্ট করুন। কিছুক্ষণ ভিডিওটা পজ করে রেখে কনভার্ট করে আমার সাথে মিলান। শুন আমরা এবার মিলাই। দেখেন বাম দিক থেকে আমি বলেছিলাম ডান দিক থেকে বাম দিকে যাব, 4টা ডিজিট নিলাম। এরপরে আমাদের কি ছিল, এটা ছিল, আমরা এই জিরোটা জাস্ট অ্যাড করছি 4টা বিট বানানোর জন্য। এখন ভ্যালু দেখেন 0101 এর ভ্যালু কত ছিল, 0101 ছিল কত 5, আমরা বসিয়েছি কত 5। এরপরে 0011 এর ভ্যালু কত ছিল দেখেন, 0011 এটার ভ্যালু কত ছিল 3, আমরা কত বসিয়েছি 3। ওকে, থ্যাংক ইউ। আশা করি এখন থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমাল আপনারা অতি দ্রুত কনভার্ট করতে পারবেন। এখন আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। এখন আমরা আলোচনা করব ম্যাক অ্যাড্রেস নিয়ে, বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমাদের সবার পিসিতে বার্নড ইন থাকে, আমরা যেটা ল্যান্ড ড্রাইভার বলি বা নিক কার্ড বলি, সেই নিক বা ল্যান্ড ড্রাইভারে এই ম্যাক অ্যাড্রেসটা বার্ন করা থাকে। এই ম্যাক অ্যাড্রেস অ্যাকচুয়ালি 48 বিট নিয়ে গঠিত। কত বিট, 48 বিট। 48 বিট। আচ্ছা, 48 বিটের ভিতরে 24 বিট ইউজ হয় কিসের জন্য, 24 বিট ইউজ হয় OUI, অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার। যেমন এইচপি একটা পিসি তৈরি করতে পারে, ম্যাক একটা পিসি তৈরি করতে পারে। এখন উইন্ডোজও যদি তাদের ব্র্যান্ড নিয়ে কোনো একটা পিসি তৈরি করে, বা লেনোভো তৈরি করে, তাহলে প্রত্যেকের এই যে অর্গানাইজেশন, লেনোভো, এইচপি, ম্যাক, এরা সবাই এক একটা অর্গানাইজেশন, এদের সবার জন্য একটা ইউনিক আইডেন্টিফায়ার আছে। যেমন আমাদের দেশে কি আছে, গ্রামীণ ফোন আছে, অ্যাকটেল আছে, মানে রবি আছে, তারপরে বাংলা লিঙ্ক আছে, সবার জন্য কি আলাদা আলাদা কোড আছে না, যেমন জিপির আছে কত, জিপির আছে 017, অ্যাকটেলের আছে, রবির আছে কত, রবির আছে 018। তারপরে বাংলা লিঙ্কের আছে কত, বাংলা লিঙ্কের আছে 019। দেখেন আমার এই যে বাকি যে ভ্যালুগুলো, মনে করেন 18, এই ভ্যালুটা প্রত্যেকটা অপারেটরের ক্ষেত্রে এই নাম্বারটা কিন্তু সেম হতে পারে। 6 ডিজিট আমার 6 ডিজিট অন্য একজনের 6 ডিজিটের সাথে মিলে যেতে পারে, কিন্তু মিলে গেল তার আর আমার নাম্বারটা কি সেম। একজন ইউজ করছে জিপি, আরেকজন ইউজ করছে রবি, আরেকজন ইউজ করতেছে বাংলা লিঙ্ক, কিন্তু একই অপারেটরের ভিতরে থেকে কিন্তু আপনার এই নাম্বারটা ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই। সো আপনার নাম্বারটা ইউনিক। তো ম্যাক অ্যাড্রেসটার ক্ষেত্রে এই যে লাস্টের 24 বিট এটা কে দেয়, এটা যেমন আমাদেরকে কি দিচ্ছে, গ্রামীণ ফোন দিচ্ছে, এটা দিচ্ছে রবি, এটা দিচ্ছে কে বাংলা লিঙ্ক, তেমনি এই 24 বিট দেয় কে অর্গানাইজেশন, এইচপি, ম্যাক বা লেনোভো যারা আছে তারা দেয় এই 24 বিট। ঠিক আছে, তো এই 24 বিট কে আলাদা করছে কে, এই যে অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার। পৃথিবীতে প্রত্যেকটা পিসির ম্যাক অ্যাড্রেস ডিফারেন্ট। আচ্ছা, ম্যাক অ্যাড্রেস আমরা অ্যাকচুয়ালি কিভাবে দেখতে পারি, দেখেন আমরা ম্যাক অ্যাড্রেস পিসি থেকে কিভাবে দেখি। এখানে দেখেন আমার ম্যাক অ্যাড্রেস গুলো আছে 48 বিট, প্রত্যেকটা হচ্ছে 4 বিট করে। হ্যাঁ, প্রত্যেকটা এই যে 5 এটা হচ্ছে 4 বিট, মানে হেক্সাডেসিমাল 5 যদি হিসাব করেন, এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 4 12 48 বিট হয়েছে।
এই 4 12 48 বিট হচ্ছে একটা পিসির ম্যাক অ্যাড্রেস। আসলে এই ম্যাক অ্যাড্রেসকে পুঁজি করে আমাদের কমিউনিকেশনটা হয়। ফাইনালি আমরা কিন্তু ম্যাক অ্যাড্রেসের থ্রুতে কমিউনিকেশন করি। আলটিমেটলি আমরা যদিও দেখি যে আইপি অ্যাড্রেসের থ্রুতে কমিউনিকেশন হচ্ছে, কিন্তু আপনার পিসিতে ফাইনালি ম্যাক ধরে আসতেছে যে এই পিসির জন্য এই ডেটাটা। সো আমরা সংক্ষেপে বুঝলাম যে কিভাবে ম্যাক অ্যাড্রেস কি এবং কিভাবে ম্যাক অ্যাড্রেস দিয়ে আসলে কমিউনিকেশন করে। আমরা এগুলো নিয়ে ডিটেলস সামনে আরো পড়বো। ওকে, ধন্যবাদ আপনাদের অনেক ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য। আপনাদের কারো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, অথবা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে যেটা হবে, আপনারা নেক্সট কোনো ভিডিও আমি যদি দেই তাহলে আপনারা সেটা পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, এবং পরবর্তী ভিডিওর দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন, সেই কামনা আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।